সারাদিন হইচই, রাত হলে আড্ডা। সিধু, পুনিয়ালান আর শঙ্করের জীবন দিব্যি কাটছিল এমন টেনশন ফ্রি মুডে। কিন্তু সুখ বেশি দিন একা থাকতে চায় না। হঠাৎ একদিন বিনা দাওয়াতের অতিথির মতো পুনিয়ালান দিয়ে বসে এক ঐতিহাসিক হাঁচি, আর সেই হাঁচিতেই কেঁপে ওঠে পুরো রুম। নিভে যায় আলো আর অন্ধকারে ভেসে আসে এক অশরীরী কণ্ঠ। কিন্তু টুইস্ট তো এখানেই, এই ভূত তো কোনো অজানা কেউ না, বরং সে হলো সিধুর দাদি। পুনিয়ালানের ঘাড়ে দাদির আত্মা চেপে বসতেই শুরু হয় আসল কমেডি কাণ্ড। কখনো দাদি বকাঝকা করছে, তো কখনো সংসারের নিয়ম শেখাচ্ছে, আবার কখনো হঠাৎ ভয় দেখিয়ে তিন বন্ধুকে হার্ট অ্যাটাক দেওয়ার মতো অবস্থা। সিধু আর শঙ্কর একদিকে সহ্য করছে দাদির আত্মার অত্যাচার, তো আর একদিকে বন্ধুকে বাঁচানোর চেষ্টা। মোট কথা, কার আগে কে পালাবে সেটাই বুঝে ওঠা দায়। প্রশ্ন এখন একটাই, দাদি না বন্ধু, কে আগে? দাদিকে ভাগাতে গিয়ে এরা আবার তিনজনই আত্মা হয়ে যাবে না তো? এমনই আজব সব টুইস্ট, হরর সাসপেন্স আর হাসিয়ে পেট ব্যথা করে মন ভালো করার মতো অন্য ধাঁচের কমেডি নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি প্রাকাম্বানান, যার অর্থ ভয়ের কম্পন। যুগের পর যুগ কেটে গেলেও চেম্বাকাত ভিলা গ্রামের ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেওয়ালে পরিবারের মৃত চারজনের ছবি টাঙানো। ওমানা আর থাম্মা বাড়ির দুই বউ মিলে সেই ছবির সামনে চারটা কলা পাতায় খাবার সাজিয়ে রাখছে। সামনেই তার শাশুড়ি রুকমণি আর শ্বশুর দাঁড়িয়ে সব তদারকি করছে। থাম্মা ওমানাকে ফিসফিস করে বলে, সামনের মাসে আমরা ফ্যামিলি ট্যুরে গোয়া যাওয়ার প্ল্যান করেছি, আপনিও ভাইকে বলে আমাদের সাথে চলুন। ওমানা বলে, আমি গেলে এখানে সবকিছু কে দেখে রাখবে? এদের এইভাবে ফিস ফিস করে কথা বলতে দেখে রুকমণি রেগে বলে, কাজের বেলায় খবর নাই আর এখানে গোয়া যাওয়ার প্ল্যান হচ্ছে। ওমানা গিয়ে ড্রিঙ্কস এর বোতল নিয়ে আসে। ওমানা হতবাক হয়ে বলে, পূর্বপুরুষরা কি ড্রিঙ্কস করতো? রুকমণি ধমক দিয়ে বলে, আমার মুখে মুখে তর্ক না করে যা করতে বলেছি তাই করো। ওমানা কথা না বাড়িয়ে চারটা গ্লাসে ড্রিঙ্কস ঢেলে সাজিয়ে রাখে। রুকমণি প্রার্থনা করে বলে, আমার পূর্বপুরুষের যারা ওপারে চলে গেছে, আমি তাদের নামে প্রার্থনা করছি, আমাদের কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন, আমার সন্তান আর নাতি নাতনিদের সুরক্ষিত রাখবেন। বলেই পুরো বাড়ির আলো বন্ধ করে উঠোনে গিয়ে বসে। কিছুক্ষণ পর রুকমণির বড় ছেলে রাঘব এসে পুরো বাড়ি অন্ধকার দেখে ভাবে হয়তো কারেন্টের লাইন কেটে দিয়েছে। থাম্মা দৌড়ে এসে বলে, মা আত্মাদের খাবার দিয়েছে তাই আলো বন্ধ। রাঘব এবার প্রচন্ড রেগে মাকে বলে, আমরা এখানে না খেতে পেয়ে মরছি আর তুমি আত্মাদের খাবার বিলিয়ে বেড়াচ্ছ। আসলে রাঘব আর রমেশ এই দুই ভাই এসব বিশ্বাস করে না। ওমানা বলে, মা তো সবার শান্তির জন্যই এমন করছে। রমেশ রেগে বলে, আমরা এখানকার পার্টির লোক, আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে। রুকমণি রেগে বলে, তোমরা তোমাদের স্বর্গীয় বংশধরদের কারণে আজও বেঁচে আছো। রাঘব রেগে বলে, ওরা কি নরক থেকে ছুটি নিয়ে এসে তোমার দেওয়া খাবার খাবে নাকি? বলেই রেগে ঘরের ভেতরে ঢুকে আলো জ্বালাতেই দেখে মেঝেতে খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। রমেশ হতবাক হয়ে বলে, এটা নিশ্চয়ই জনাথন কাকার কাজ। তখন একটা বিড়াল ম্যাও করতে করতে জানালার ফাঁক দিয়ে বেরিয়ে গেলেই রাঘব রাগে দাঁতের দাঁত চিপে বলে, হ্যাঁ ওই বিড়াল তোমার জনাথন কাকা, তারও তো আবার খাবার চুরি করে খাওয়ার অভ্যাস ছিল, তাই না? এদিকে এক কলেজে পাট্টার নামে একটা ছেলেকে ধরার জন্য কয়েকজন তাড়া করছে। পাট্টা নিজেকে বাঁচাতে মেসের রুমের সামনে আসতেই সিধু তাকে একদম চেপে ধরে। পাট্টা ছোড়াছুড়ি করে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি সত্যি বলছি আমার রুমে কেউ নেই। সিধু তার এক বন্ধুকে রুমের দরজা খুলতে বলতেই দেখে দরজায় তালা দেওয়া। সিধু এবার ফায়ার এক্সটিংগুইশার ছুঁড়ে মারতেই তার বন্ধু সেটা দিয়ে তালা ভেঙে ফেলে। সিধু এক লাথি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। লাইট জ্বালাতেই আশেপাশে কাউকে দেখতে না পেয়ে পাট্টা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আমি বলেছিলাম না এখানে কেউ নেই। ঘরের ভিতরে দেবতার মূর্তি দেখে সিধু রেগে বলে, আমি কতবার বলেছি ঘরের মধ্যে এসব করবে না। বলে বের হতে গেলে দেখে হঠাৎই কাপড়ের আড়ালে একটা পা। সিধু বাকিদের তাকে ধরে নিয়ে আসতে বলতেই দুইজন চাদর সরাতেই দেখে পুনিয়ালান জানালার সাথে চেপে খাপটি মেরে বসে আছে, যেন তাকে না দেখা যায়। সিধু বলে, হ্যাপি বার্থডে পুনিয়ালান। পুনিয়ালান এই বন্ধুদের অত্যাচার থেকে পালাতে চাইলে সবাই মিলে তাকে চেপে ধরে। সিধু দ্রুত তার স্যান্ডেল খুলে তাকেই মারতে শুরু করে।
এ আবার কেমন জন্মদিনের সারপ্রাইজ। পুনিয়ালান কোনো মতে পালিয়ে ছাদে বারবিকিউ পার্টিতে আসে। আসলে আজ তার জন্মদিন, তাই সবাই মিলে তাকে ঘিরে নাচছে। কেউ মজা করে পানি ছুঁড়ে মারছে, আর পুনিয়ালান তো মজা করে একটা কাঁঠালকেই কোপ দিয়ে কেক হিসাবে কেটে ফেলে। এরপর গার্লফ্রেন্ডের সাথে বার্থডে সেলিব্রেট করতে আসে। সারা দিন কলেজের হোস্টেলে হাসি মজা আর ঠাট্টা করেই তাদের দিন কাটতে থাকে। হোস্টেলের রুমে সিধু ড্রিঙ্কস দিয়ে ফ্রুট কাস্টার্ড বানাচ্ছে। তখনই কেউ একজন দরজায় কড়া নাড়ে। বাধ্য হয়ে সিধু দরজা খুলতেই দেখে ওয়ার্ডেন দাঁড়িয়ে আছে। ওয়ার্ডেন বেশ রাগী চোখে ঘরের ভিতরে ঢুকতেই সিধুর বাকি বন্ধুরা সেই কাস্টার্ডের জারের সামনে এমন ভাবে দাঁড়ায় যেন কিছু দেখাই না যায়। ওয়ার্ডেন এগিয়ে এসে নিজেও এক বোতল ড্রিঙ্কস বের করতেই সবাই সেই অদ্ভুত কাস্টার্ড এনজয় করতে থাকে। হই হুল্লোড় শেষ করে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। পুনিয়ালান ভিডিও কলে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। তখনই হঠাৎ সিধুর ফোন বেজে ওঠে। পুনিয়ালান ঘুমন্ত সিধুর দিকে ফোন ছুঁড়ে মারলেই সিধু ধরফড়িয়ে উঠে দেখে বানাম কল করেছে। বিরক্ত হয়ে কল রিসিভ না করে ঘুমিয়ে পড়তেই আবারও কল আসে। সিধু ঘুমের মধ্যেই ফোন রিসিভ করলে ওপাশ থেকে কিছু একটা শুনে সে হতবম্ব হয়ে যায়। দ্রুত বাড়ি ফেরার জন্য ব্যাগ প্যাক করে ফেলে। সিধু ঘুমন্ত শাঙ্কুকে বলে, আমাকে খুব আর্জেন্ট বাড়ি যেতে হবে, আমাকে একটু স্টেশনে নামিয়ে দিবে। শঙ্কর ঘুমের মধ্যেই বিরক্ত হয়ে বলে, নেশায় আমার মাথা কাজ করছে না, আর তুমিও তো নেশা করেছো। বাধ্য হয়ে সিধু শঙ্করকে বিরক্ত না করে বেরিয়ে পড়ে। এদিকে পুনিয়ালান ছাদে দাঁড়িয়ে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। তখনই সিধুকে অপরিচিত কারোর বাইকে উঠে রেলওয়ে স্টেশনের দিকে যেতে দেখে উপর থেকে চিৎকার করে ডাকে, কিন্তু কোনো লাভই হয় না। তাই বাধ্য হয়ে শঙ্করকে ঘুম থেকে উঠিয়ে অস্থির হয়ে বলে, এত রাতে সিধু অপরিচিত কারোর বাইকে বেরিয়ে গেছে, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ। বলেই সবাইকে জোর করে ঘুম থেকে উঠিয়ে বলে, আমার জীবনে আগে বন্ধু, এরপর গার্লফ্রেন্ড। বলেই পাশে বেহুশ হয়ে পড়ে থাকা ওয়ার্ডেনের পকেট থেকে গাড়ির চাবি বের করে নেয়। একজন বলে, মাতাল হয়ে গাড়ি চালালে নিশ্চয়ই পুলিশ আমাদেরকে ধরে ফেলবে। পুনিয়ালান বলে, ভয় দেখিও না তো, তোমাদের কাছে যা যা আছে সব নিয়ে নাও। ব্যাপারটা কতটা সিরিয়াস হতে পারে আমরা কেউ জানিও না। মাঝরাতে সবাই মিলে ওয়ার্ডেনের গাড়ি নিয়ে সিধুকে খুঁজতে কুন্নুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর একজন তখন শঙ্করের গলায় হকি স্টিক ধরে রেখেছে যেন সে ভুলেও ঘুমিয়ে না পড়ে। পরের দিন সকালে সবাই চেম্বাকাত ভিলায় ভিড় জমিয়েছে। বাড়ির কর্ত্রী মানে রুকমণি মারা গেছে। সিধু সবার সাথে কুশল বিনিময় করছে। বাড়ির মহিলারা রুকমণির লাশের পাশে বসে আছে। রমেশ রাঘবকে বলে, আমরা যেমন আশা করেছিলাম তেমন কোনো নেতাই তো আসলো না। তখনই সেখানে সিপিএন দলের এক নেতা আসলে রাঘব জিজ্ঞেস করে, কোনো মন্ত্রী কল করেছে? আমার মা একজন মুক্তিযোদ্ধা, অথচ তার মৃত্যুদিনে কোনো মন্ত্রী আসলো না। লোকটা কোনো মতে কথা এড়িয়ে সেখান থেকে সরে পড়ে। তার মানে এরা নিজেদেরকে যতটা বড় নেতা মনে করে, আসলে তারা কিছুই না। এদিকে ভিড়ের মাঝে থাকা লোকজন বলা বলি করতে থাকে, আমাদের দেশ ৭৫ বছর আগে স্বাধীন হয়েছে। রাঘবের মায়ের বয়সই তো ৭০ বছর, সে কি তাহলে জন্মানোর আগেই যুদ্ধ করতে গিয়েছিল? বলেই হাসাহাসি করতে থাকে। ইয়ালা প্রত্যেকটা গাড়ির পেছনে সিধুর দাদির ছবি দিয়ে শোক পোস্টার লাগিয়ে দিচ্ছে। দুজন বয়স্ক লোক এসে জিজ্ঞেস করে, ওনার এমন কি হলো যে এত তাড়াতাড়ি মারা গেল? ইয়ালা বলে, আপনাদের বয়সী কারোর বিশ্বাস আছে নাকি যে কখন তারা ওপারে চলে যায়? এদিকে মহাদেব মানে রুকমণির স্বামী বাইরে এসে শেষবারের মতো তার সহধর্মিণীকে দেখে কান্নায় ভেঙে পড়ে। রাঘব ইশারা করতেই রুকমণির লাশের উপরে থাকা হলুদ কাপড় উল্টে লাল কাপড় বিছিয়ে দেওয়া হয়। তখনই পুনিয়ালান গাড়ি নিয়ে সিধুদের বাড়ি আসে। এত মানুষ দেখে তারা ভাবতে থাকে এখানে হয়তো কোনো অনুষ্ঠান চলছে, নাকি সিধু তাদেরকে না বলেই বিয়ে করে নিচ্ছে। তবে সবার চেহারা দেখে মনে হচ্ছে বেশ সিরিয়াস কিছু হয়েছে। রমেশ তখন সবাইকে নিয়ে ইনকিলাবের নামে স্লোগান দিচ্ছে, শত হোক তাদের মা তো মুক্তিযোদ্ধা। পুনিয়ালান গাড়ি থেকে নেমে কোনো পলিটিক্যাল গ্যাদারিং ভেবে আরো জোরে স্লোগান দেয়। পেছন থেকে শঙ্কর জলদি সবাইকে থামিয়ে বলে, আরে বলদ, এটা কোনো পলিটিক্যাল সভা না। রুকমণির মারা যাওয়ার বড় পোস্টার দেখায়। এদিকে সিধু সহ বাকি সবাই রেগে তাদের দিকে তাকিয়ে আছে। ইয়ালা ধমক দিয়ে বলে, তোমরা কারা? পুনিয়ালান বলে, আমরা সিধুর সাথে একই কলেজে পড়ি। ইয়ালা বলে, তোমরা মরা বাড়িতে এভাবে চিৎকার করছো কেন? একটু সম্মান দেখিয়ে ভদ্র হয়ে থাকো। বেচারারা মহা বলদ সেজে দাঁড়িয়ে থাকে। অবশেষে একটু ফাঁকা পেয়ে পুনিয়ালান সহ বাকিরা মিলে সিধুকে ঘিরে ধরলে পুনিয়ালান বলে, আমরা তাহলে চলে যাচ্ছি। সিধু বলে, আমি ৩-৪ দিনের মধ্যেই চলে আসবো। এমনিতেও এখন ইলেকশনের প্রচারণা চলছে। তখনই রাঘব মানে সিধুর বাবা এসে বলে, তুমি চাইলে যেতে পারো, এখানে তোমার কোনো কাজ নেই। এসবের চক্করে পড়াশোনার ক্ষতি করে কি লাভ? পুনিয়ালান বলে, তাহলে তুমিও আমাদের সাথেই চলো। সিধু তাকিয়ে দেখে তার দাদা মন মরা হয়ে বসে আছে, তাই বলে, তোমরা যাও, আমি পরে আসবো। পুনিয়ালানরা আর কিছু না বলেই ইয়ালাকে মহা পণ্ডিত মনে করে তাদের সাথে নিয়ে চলে যায়। বাড়িতে এখনো একটা শোকের মহল রয়েছে। আর কেউ দাদিকে মিস না করলেও দাদা মন মরা হয়ে শুধু দাদির ছবিকেই দেখছে, যেন এখনো সে সত্যটাকে মানতে পারছে না। সিধুর বারবার দাদির কথা মনে পড়ছে। দাদি সবাইকে সবসময় দৌড়ের উপরে
রাখলেও তার সাথে ছিল বন্ধুর মতো। সারা দিন দাদির সাথে গল্প, সুযোগ পেলেই মাথায় তেল মালিশ করা। একদিন সিধুকে প্রেম করতে ধরে ফেললো মুচকি হেসে, অন্য কেউ যেন তাকে না দেখে সেখান থেকে বাঁচিয়ে দেয়। সময়ে অসময়ে সিধুকে যেমন শাসন করত তেমনি ভালোবাসতো। একদিন এক ছোট ছেলে দেবতার সাজে যাত্রাপালা দেখাতে আসলে দাদি তার জন্য দান আনতে চায়। ছেলেটা তখন সিধু ছোট ভাই চিন্টুর খেলনা নিতে আসলেই তার মাস্টার তাকে বেত দিয়ে মারতে শুরু করে। সিধু রেগে লোকটাকে ধাক্কা দিয়ে বাচ্চাটাকে খেলনা দিলেই লোকটা রেগে চলে যায়, আর দাদি সিধুকে ভুল বুঝে সবার সামনে চড় মেরে বসে। সেদিনই সিধু দাদির সাথে কথা বলা বন্ধ করে দেয় আর বাড়ি ছেড়ে হোস্টেলে ওঠে। এতদিন দাদির সাথে কথা না বলার জন্য তার আজ বড্ড আফসোস হয়। এদিকে গ্রাম্য স্বভাবের ইয়ালা পুনিয়ালানদের সাথে কোচিতে এসে তাদের একদম জ্বালিয়ে মারছে। পরিবারের সবার উপস্থিতিতে উকিল উইল পড়ে বলে বাড়ির সহ 55% সম্পত্তি রাঘবের ছোট ছেলে চিন্টুর নামে দেওয়া হয়েছে, আর 10% ছোট ছেলে রমেশ পেয়েছে। সিধু হিসাবে কান্না দিয়ে নিজের মতো বসে আছে। রমেশ এসব উদ্ভট বন্টন শুনে রেগে সেখান থেকে উঠে চলে যায়। রাতে সিধু তার দাদার ঘরে গিয়ে বলে আমি কালই চলে যাচ্ছি। দাদা সিধুর হাতে কিছু টাকা দিয়ে জিজ্ঞেস করে তো ট্রেন কয়টায়? সিধু বলে 10:30টায়। সিধু লক্ষ্য করে টাকাগুলোর মাঝে দাদির একটা ছবি। দাদা বলে ছবিটা তোমার কাছে রেখে দাও, আমি জানি সে এখানেই আছে। অবশ্য মরার পর যদি সন্তানরা শেষকৃত্য ঠিক মতো না করে তাহলে আত্মা শান্তি পাবে কিভাবে? তুমি কি আমাকে একটা সাহায্য করবে? আমি ওর সৎকারের কাজ ঠিক মতো করতে পারিনি। জানি তোমার বাবা আর চাচা এসবে বিশ্বাস করে না, তাদের জন্য রাজনীতি সবকিছু হলেও আমার আর তোমার দাদিমার জন্য এমনটা ছিল না। আমি দেখতে পাচ্ছি তার আত্মা শান্তি না পেয়ে এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। তুমি বরং কাশিতে গিয়ে দাদির অস্থি বিসর্জন দিয়ে এসো। সিধু এক লাফে চমকে উঠে বলে আমি এখন কোথাও যেতে পারবো না, এই নাও তোমার টাকা, আর বাবা বা অন্য কাউকে যেতে বলো। দাদা বলে তোমার বাবাকে বলবো যে ঠিকমতো সৎকারটাই করলো না, কেউ না গেলে আমি একাই যাবো। সিধু বিরক্ত হয়ে বলে যে কখনো এই গ্রামের বাইরেই যায়নি সে নাকি এবার কাশি যাবে। আমি বাবার সাথে কথা বলে দেখছি। তোমরা সবাই একটা ফ্যামিলি ট্রিপের জন্য কাশি গিয়ে কাজটা সেরে আসো। বলেই যেতে গেলে দাদা পেছন থেকে বলে আমার কথার কোনো দামই নেই এই বাড়িতে, মানে ইমোশনাল ব্ল্যাকমেইল। সিধু ফিরে এসে বলে আমি যেতে পারবো না, কারণ কলেজে ইলেকশন চলছে, ওটা শেষ হলেই আমি যাব। দাদা খুশি হয়ে বলে তোমার যখন খুশি তখন যাও। বলেই সে আলমারি থেকে রুকমণির অস্থি বের করে আনলে সিধু হতবাক হয়ে বলে কলেজে কেউ এত বড় ঘটি দেখলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে, একটা ছোট বোতলের মধ্যে ঢেলে নিলেই তো হলো। বলেই সে আশেপাশে ছোট বোতল খুঁজতে খুঁজতে একটা ছোট্ট শিশি এনে বলে এর মধ্যেই ঢেলে দাও। বয়েজ হোস্টেলের বাইরে একটা মেয়ে বাইকের উপরে বসে আছে দেখে শঙ্কর মেয়েটার থেকে নম্বর চাইছে। পুনিয়ালান তখন হাত পুড়িয়ে রান্নায় ব্যস্ত। শঙ্করের উপরে রেগে একটা বাটি ছুঁড়ে বলে ওই ইয়ালার কাপড়গুলো ধুয়ে দাও। ইয়ালা তখন আরামে ঘুমাচ্ছে, যেন সে একটা 5 স্টার হোটেলে চলে এসেছে আর এরা তার চাকর। তখনই সিধু রুমে ঢুকে শঙ্করের মুখে মারের দাগ দেখে জিজ্ঞেস করে তোমার মুখে কি হয়েছে? শঙ্কর বলে ডিজো আর ওর গ্যাং আমাকে মেরেছে, ইলেকশনটা শেষ হোক তারপর ওদেরকে দেখে নিব। সিধু রেগে বলে চলো এখনই গিয়ে দেখবো। বলেই ব্যাগ বিছানায় ছুঁড়ে ফেলতেই ইয়ালা ধর সরিয়ে উঠে যায়। সিধু ইয়ালাকে দেখে হতবাক হয়ে বলে তুমি এখানে কি করছো? ইয়ালা বলে ওরা তো আমাকে জোর করে নিয়ে এসেছে, আমাকে ছাড়া ওদিকে পার্টির কি অবস্থা কিছু জানো? সিধু রেগে পুনিয়ালানকে টেনে বাইরে নিয়ে এসে বলে তুমি আসলে কি করতে চাচ্ছ? ওইদিকে গ্রামের লোকজন সেলিব্রেট করছে যে ফাইনালি ইয়ালা নামক ঝামেলা চলে গেছে। এ তো একটা পাগল, এমনিতেই আমাদের এখানে ঝামেলার শেষ নেই, তার উপর আবার তুমি উটকো ঝামেলা এখানে এনেছো কেন? পুনিয়ালান বলে ওর মাথায় যে সমস্যা আছে সেটা আমি আগে বুঝতে পারিনি। তখনই শশী এসে বলে এমএন আসছে, যত তাড়াতাড়ি পারো এই লোকটাকে এখান থেকে সরিয়ে ফেলো। থাম্বান বলছিল নমিনেশন করার সময় কোনো একটা ঝামেলা হয়েছে, আমাদের রাত 10টা পর্যন্ত সময় দিয়েছে, জলদি চলো। সিধু যাওয়ার আগে পুনিয়ালানকে শাসিয়ে বলে আমি আসার আগে ওই ইয়ালাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করবে। বলেই চলে গেলে পুনিয়ালান পেছন থেকে বলে যাওয়ার পথে পার্টি অফিসে পাবিত্রানের সাথে দেখা করে যেও। বলেই ঘরে ঢুকেই ইয়ালাকে উঠিয়ে বলে ওয়ার্ডেন আসছে, তোমাকে এখানে দেখলে সর্বনাশ হয়ে যাবে। ইয়ালা রেগে সিধুর ব্যাগ ফেলে দিলে পুনিয়ালান আর শঙ্কর দুইজন কোনো রকমে মিলে ঠেলে ঠুলে তার ব্যাগ গুছিয়ে তাকে বের করে দেয়। ইয়ালা বলে তোমরা নিজের হাতে আমার মতো লক্ষ্মীকে বের করে দিচ্ছ। দুজন বিরক্ত হয়ে কোন রকমের দরজা বন্ধ করে দেয়। ইয়ালা রাগে গজগজ করতে করতে বলে ওই সিধুর জন্য আমার আরাম হারাম হয়ে গেল। ইয়ালা যেতেই পুনিয়ালান কাপে চা ঢালতে গিয়ে তার হাতটাই পুড়িয়ে ফেলে। কোন রকমে কৌটা খুলে দেখে সব খাবার শেষ। শঙ্কর বলে তোমার মেহমান কাল সব খেয়ে সাফ করে দিয়েছে, তুমি তোকে যেচে এখানে নিয়ে এসেছিলে, এখন দেখো কেমন লাগে। কোথাও এক টুকরো খাবার না পেয়ে সিধুর ব্যাগে খাবার পাবে সেই আশায় ব্যাগ ঘাটতেই সেই অস্থি ভরা একটা নাকের মলমের কৌটা পায়, মানে ছাই আনার জন্য সে আর কোনো কৌটা পায়নি। পুনিয়ালান কৌটা হাতে নিয়ে বলে সিধু আবার কবে থেকে এসব ব্যবহার করা শুরু করলো? শঙ্কর বলে বেচারা গ্রামে গিয়ে হয়তো এর থেকে ভালো
ভালো কিছু পাইনি বলেই সেটা খুলতেই যাবে, আচমকা পুনিয়ালান সেটা কেড়ে নিয়ে বলে, বুড়োদের মতো হাতে নিয়ে শুকে ফেলো না, জলদি তোমার ফোন দাও তো। শঙ্কর তার ফোন দিতেই পুনিয়ালান হেভি ভাব নিয়ে ফোনের উপরে কিছুটা অস্থির গুঁড়ো ঢেলে একটা কার্ড দিয়ে লম্বা লম্বা করে ভাগ করে কাগজের রোল বানিয়ে নাক দিয়ে টান দিতেই পুনিয়ালান নিজের মধ্যেই যেন একদম হারিয়েই যায়। মুহূর্তের মধ্যেই সব আলো বন্ধ হয়ে যায়। জোরে একটা হাঁচি দিতেই আশেপাশের সব জিনিস প্রচন্ড বাতাসে উড়ে পড়তে থাকে। অস্বাভাবিক এই বাতাস দেখে শঙ্কর বেচারা ভীষণ ঘাবড়ে যায়। পুনিয়ালানের নাক দিয়ে রক্ত পড়ছে, কিন্তু সে বিড়বিড় করে রামা রামা বলে বিলাপ করতে থাকে। শঙ্কর পুনিয়ালানকে জোরে এক ধাক্কা দিয়ে বলে, তোমার নাক দিয়ে রক্ত পড়ছে। পুনিয়ালান হতবাক হয়ে বলে, এটা আবার কোন জিনিস রে বাবা। শঙ্কর রেগে সেই অস্থি ভরা কৌটা জানলা দিয়ে বাইরেই ফেলে দেয়। ইয়ালা তখন হোস্টেলের দেওয়াল টপকে বেরিয়ে যায়। সিধু ক্যান্টিনে সবাইকে বলে, আমরা আগে কেন হেরেছি সেটা এখন ভেবে কাজ নেই, এটা আমাদের লাস্ট ইয়ার, আর আমি না জিতে এখান থেকে যাবই না। রিমি বলে, ফার্স্ট ইয়ার থেকে ভোট চুরি হওয়ার চান্স আছে, মীনাক্ষীর পারফরমেন্স দেখে সবাই তাকেই ভোট দিবে। সিধু কালকের প্রচারণায় কি বলবে তার স্ক্রিপ্ট দেখতে থাকে। তখনই ইয়ালা এসে চায়ের কাপ দিয়ে যায়। মানে ইয়ালা এখন এই দোকানে কাজ নিয়েছে। সহজ ভাষায় বলতে গেলে দোকানের ঘাড়ে চেপে বসেছে। পুনিয়ালান আর বাকি বন্ধুরা সেখানে আসে, তবে পুনিয়ালান এখন যেন নিজের মধ্যে নেই। সে আশেপাশের সবকিছু কেমন যেন ঝাপসা দেখছে। সামনে সিধুকে দেখে তার চোখ মমতার পানিতে ভরে যায়। শঙ্কর তখন দোকানে ইয়ালাকে কাজ করতে দেখে অবাক হয়ে গেলে ইয়ালা বেশ ভাব দেখিয়ে বলে, এখানেই আমার পার্মানেন্ট থাকার আর কাজের ব্যবস্থা করে ফেলেছি। শঙ্কর দোকানের মালিককে বলে, এটা নিশ্চিত যে 2 দিনে এই লোক আপনার দোকান সাবার করে দেবে। পুনিয়ালান একটু স্বাভাবিক হয়ে ইশারা করতেই দোকানের মালিক টাস্ক এসে তার হাতে একটা প্যাকেট ধরিয়ে কানে কানে বলে, এতে যেই জিনিস আছে তাতে দ্বিগুণ নেশা হয়ে যাবে, কেউ যেন জানতে না পারে। বলেই চলে যেতেই পুনিয়ালান সবাইকে বলে, আজ ডিজোর বার্থডে পার্টি, ফার্স্ট ইয়ারের সবাই ওই পার্টিতে আসবে, আমরা সবাই ড্রিঙ্কস এর সাথে এগুলো মিশিয়ে দিব, তাহলে কাল সকালে ফার্স্ট ইয়ারের একজনও ভোট দিতে আসতে পারবে না, এই সুযোগে আমি সব ভোট চুরি করে নিব। বলেই সে উঠে যেতে গেলে হঠাৎ একজনের সাথে ধাক্কা খেতেই বলে, তোমার কাছে পান আছে? লোকটা হতবাক হয়ে বলে, আরে এগুলো তো বুড়ো মানুষরা খায়। বলেই সে পুনিয়ালানের হাতে পান ধরিয়ে বলে, কাউকে বলো না কিন্তু যে আমি এসব দিয়েছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুনিয়ালানের উপরে রুকমণির আত্মা ভর করেছে। হুট করে রুকমণির আত্মা গায়েব হয়ে গেলে পুনিয়ালান পান ফেলে দিয়ে আবারও আগের মতো হয়ে যায়। বেচারা জানতেও পারলো না তার সাথে কি হয়েছে। সিধু পুনিয়ালানের এমন অবস্থা দেখে শঙ্করকে বলে, তুমিও ওর সাথে যাও তো। রাতে সবাই ডিজোর বার্থডে পার্টিতে মজে আছে। পুনিয়ালানের ভিতরে রুকমণি এসব গান আর মেয়েদের উদ্ভট ড্রেস আপ একদম সহ্যই হচ্ছে না। অথচ পুনিয়ালান কিন্তু গানের তালে নিজেকে আটকেও রাখতে পারছে না। সবাই বাধ্য হয়ে শঙ্করকে নিয়ে বেরিয়ে যায়। হোস্টেলের এক রুমের মধ্যে কয়েকজন মিলে ওজা বোর্ড দিয়ে আত্মাকে ডাকার চেষ্টা করছে। মানে মানুষের কোনো কাজ না থাকলে যা করে আর কি। অনেকক্ষণ ধরেও কিছু না হয় একজন অস্থির হয়ে বলে, এভাবে হয় নাকি? তখনই তাদের দরজায় জোরে জোরে কড়া নাড়ার আওয়াজ আসে। সবাই তো ভীষণ ভয় পেয়ে যায়। একজন উঠে দরজা খুলতে পুনিয়ালান আর শঙ্কর ঘরের ভিতরে ঢুকে দ্রুত দরজা বন্ধ করে দেয়। পুনিয়ালান ছেলেটার হাতে উইডের প্যাকেট ধরিয়ে দেয়। তখনই ওজা বোর্ডের গ্লাস নড়তে শুরু করে। সবাই ভয়ে অস্থির হয়ে বলে, আত্মা এসে গেছে। গ্লাসটা ধীরে ধীরে এস লেটারের দিকে এগোতে সবাই ভয়ে কাঁপতে শুরু করে। এসব দেখে শঙ্কর লাথি মেরে সেটা ভেঙে দিয়ে বলে, হোস্টেলে এসব ওজা বোর্ড খেলার জায়গা না। পুনিয়ালান তখন ছেলেটাকে বলে, তুমি খুব সাবধানে এসব ওদের খাবারের সাথে মিশিয়ে দিবে, কিন্তু খবরদার তোমরা এসব খাবে না। আমাদের ভোটার কাল সকালেই যেন কলেজে পৌঁছে যায়। পরের দিন সকালে কলেজ অডিটোরিয়ামে মীনাক্ষী ভাষণে বলে, তোমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য আমাকে ভোট দাও, নাকি ওই গুন্ডাদের ভোট দিবে যারা কলেজকে নেশার আড্ডাখানা বানিয়েছে। মীনাক্ষী দলের লোকজন জোরে জোরে তালি দেয়। মীনাক্ষী স্টেজ থেকে নামতেই সিধুর দলের সবাই মুখ বাঁকিয়ে তার মজা নেয়। সিধু ভাষণ দেওয়ার জন্য স্টেজে উঠে স্ক্রিপ্টটা মুছড়ে ফেলে লম্বা একটা শ্বাস নিয়ে কিছু বলতেই যাবে, তার আগেই মীনাক্ষীর দলের সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করে দেয়। তখনই আচমকা সিধুর কানে তার দাদির আওয়াজ ভেসে আসে। বেচারা হতবাক হয়ে দেখে পাশেই পুনিয়ালান মাইকের সামনে দাঁড়িয়ে আছে। সিধু পুনিয়ালানকে সরতে বলতেই পুনিয়ালান তার মতো করে বলা শুরু করে যে, আমি ছোট থেকেই এমন একটা স্টেজে ওঠার স্বপ্ন দেখতাম। এসব দেখে সিধু শঙ্করকে ইশারা করে জিজ্ঞেস করে, ওর আবার কি হয়েছে? কিন্তু বেচারা শঙ্করও কিছুই বুঝে উঠতে পারছে না। এদিকে পুনিয়ালানের ভেতরে থাকা রূপ
রুকমণির আত্মা সিধুর হয়ে সংস্কৃত ভাষায় বয়ান দিতে শুরু করলে সবাই মুগ্ধ হয়ে তার কথাই শুনতে থাকে। এমন কলিজা ঠান্ডা করার বক্তৃতা শুনে সবাই খুশিতে লাফিয়ে ওঠে। ঠিক তখনই পুনিয়ালান আবারও তার দেহে ফিরে আসে। হোস্টেল রুমে ফিরে পুনিয়ালান তার বক্তৃতার ভিডিও দেখে আকাশ থেকে পড়ে। তবুও কাউকে কিছু বুঝতে না দিয়ে বেশ ভাব নিয়ে বলে, আসলে মীনাক্ষী স্টেজে ওঠার পর আমি ভাবলাম আমাদের খেল খতম, তাই এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। ভাব না নিলে এদের পেটের ভাত হজম হয় নাকি? যাই হোক, এদিকে শশী তার বন্ধুদেরকে রেগে বলে, ওই গাধা এসব কিভাবে করলো? একজন বলে, ওরা কয়েকদিন আগে যাকে ঘরে উঠিয়ে এনেছিল সে আসলে একজন লেখক। আমি ভেবেছিলাম তোমাকে বলবো না, কারণ তুমি চিন্তায় পড়ে যাবে। শশী হতাশ হয়ে বলে, শুধুমাত্র ইলেকশন জেতার জন্য আমি মীনাক্ষীকে ক্যান্ডিডেট বানালাম, আর এখন আমার ইলেকশনে জেতার চান্সটা দিনে দিনে কমে যাচ্ছে। অন্যদিকে পুনিয়ালান বলে, আমি গিয়ে ওই ডিজোকে দেখে নিব। শঙ্কর ধমক দিয়ে বলে, এত ভাব নেওয়ার দরকার নেই, সত্যি করে বলতো ওই উইড তুই নিজেও একটু খেয়েছিলি তাই না? পুনিয়ালান বলে, আমি গিয়ে তখন হাল না ধরলে সবাই সিধুর মজা নিত। সিধু অপমানে কোনো কথাই বলতে পারে না। তখনই তাকে দাদু কল দিলে সিধু বিরক্ত হয়ে বাইরে এসে বলে, কেবল তো 2 দিন হলো, আমি সব সামনে নিব, আপাতত আমি ব্যস্ত আছি, তাই পরে কথা হবে। কল কাটতেই ফোনের ওয়ালপেপারে দাদির ছবি দেখে সিধুর ছোটবেলার কথা মনে পড়ে যায়। একবার ছোটবেলায় ঘরের মধ্যে জোনাকি পোকা ঢুকলে দাদি বলে, এই জোনাকি হলো আমাদের সেই সব কাছের মানুষ যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে। ছোট্ট সিধু হতবাক হয়ে তাকাতেই দাদি কেমন ভাবে যেন এগিয়ে এসে বলে, কান্না। ভয়ে সিধু ঘুম থেকে লাফিয়ে ওঠে। ড্রেসিং টেবিলের উপরে থাকা পানির জগ থেকে পানি পান করতে গেলেই হঠাৎ দাদির কণ্ঠ শুনতে পায়, যেন তার দাদি বলছে, সবকিছু মনে হচ্ছে সেদিনই হলো তাই না? সিধু বেশ অবাক হয়ে আয়নার দিকে তাকাতেই দেখে তার দাদি পুনিয়ালানের বিছানায় বসে আছে। সিধু ভয়ে ভয়ে পেছনে তাকাতেই দেখে রুকমণি না, বরং পুনিয়ালানই সেখানে বসে আছে। বেচারা ভয়ে জোরে এক চিৎকার দেয়, সাথে সাথেই তার হাত থেকে কাচের জগ পড়ে ভেঙে যায়, আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। সিধু চিৎকার শুনে ওয়ার্ডেন সহ পুরো হোস্টেলের সবাই ছুটে এসে সিধুকে এইভাবে দেখে ওয়ার্ডেন বলে, নিশ্চয়ই আবারও উল্টাপাল্টা কিছু খেয়ে এই অবস্থা হয়েছে। কতবার বলেছি আমাকে না দিয়ে তোমরা কিছু খাবে না, বলেই বিরক্ত হয়ে সিধুর মুখে পানির ছিটা দেয়। পুনিয়ালান সিধুর নাম ধরে ডাকতেই বেচারা সিধু চিৎকার করে লাফিয়ে ওঠে। তার এমন চিৎকারে সবাই রীতিমতো ভয়ে ভরকে ওঠে। সিধু পুনিয়ালানের দিকে ইশারা করে কিছু বলতে চায়, কিন্তু পারে না। ওয়ার্ডেন সিধুর জ্ঞান ফিরেছে দেখে সবাইকে নিয়ে বেরিয়ে যায়। সবাই চলে গেলে শঙ্কর জলদি দরজা বন্ধ করে দেয়। সিধু এখনো যেন ঘোরের মধ্যে আছে। দ্রুত ব্যাগ খুলে পুরো ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেও সেই অস্থি না পেয়ে হতবাক হয়ে যায়। শঙ্কর জিজ্ঞেস করে, তুমি কি খুঁজছো? সিধু বলে, তোমরা কি আমার ব্যাগ থেকে কিছু বের করেছো? শঙ্কর জিজ্ঞেস করে, তুমি ওই নাকের পাউডারের কথা বলছো নাকি? পুনিয়ালান তো গতকাল নাক দিয়ে টেনে নিয়েছে, তাই আমি ওটা জানলা দিয়ে ফেলে দিয়েছি। সিধু প্রচন্ড রেগে পুনিয়ালানের কলার চেপে বলে, ও আমার মরা দাদির অস্থি নিয়ে নেশা করেছে। এ কথা শুনতেই পুনিয়ালান আবারও অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সিধু আর শঙ্কর পেছনে আয়নায় তাকাতেই রুকমণিকে দেখে দুইজন ভয়ে একসাথে চিৎকার করে ওঠে। রুকমণি তাদের দিকে এগিয়ে এসে অবাক হয়ে বলে, তোমরা আমাকে এত ভয় পাচ্ছ কেন? সিধু, তোমাকে তো আমি কোলে পিঠে করে মানুষ করেছি। সিধু আর শঙ্কর মেঝেতে পড়ে ভয়ে চিৎকার করতে থাকে। শঙ্করকে দেখেন হিন্দু ভূতকে দেখে ক্রস বানিয়ে ভয় দেখাচ্ছে, এরা পারেও বটে। পুনিয়ালান আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। পুনিয়ালান এদের এমন অবস্থা দেখে বিরক্ত হয়ে বলে, নেশা করে এ কি হাল বানিয়েছো, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, বলে সেও চলে যায়। শঙ্কর ভয়ে কাঁপতে কাঁপতে বলে, এটা আসলে কে? সিধু কাঁদো কাঁদো স্বরে বলে, আমার দাদি। পুনিয়ালান ঘুমাতে গেলে সিধু যেন হাফ ছেড়ে বাঁচে। পরের দিন সকালে শঙ্করের ঘুম ভাঙতে দেখে পুরো রুম খুব সুন্দর করে গুছানো। শঙ্কর হা হয়ে বলে, এ আবার কার রুম? সিধুর ঘুম ভাঙতেই শোনে সাউন্ড বক্সে পূজার আরতি চলছে। শঙ্কর বিরক্ত হয়ে মিউজিক বন্ধ করে বলে, আমার তো মনে হয় না এসব পাট্টার কাজ। সিধুর সামনের খালি বিছানা দেখে ভয়ে আটকে বলে, পুনিয়ালান কোথায়? পুরো ঘর খুঁজেও পুনিয়ালানকে না পেয়ে দুজন বাইরে খুঁজতে আসতেই দেখে পুনিয়ালান সকাল সকাল দাদির মতো গোসল করে মাথায় তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হতে হতে মন্ত্র পড়ছে। সিধু আর শঙ্কর এসব দেখে বুঝে যায় দাদির আত্মা পুনিয়ালানের ঘাড়ে একদম চেপে বসেছে। দুই বন্ধু এবার আত্মা তাড়ানোর জন্য তান্ত্রিক বাবার সন্ধানে নেমে পড়েছে, কিন্তু আত্মা যেন এদের বেঁচে থাকাটাই মুশকিল করে দিয়েছে। ওয়ার্ডেন একদিন ড্রিঙ্কসের বোতল নিয়ে আসলেই দুই বন্ধু তো ভয়ে দেয় চম্পট, কিন্তু ফেসে যায় বেচারা ওয়ার্ডেন। তাই এরপর থেকে রুমে ড্রিঙ্কসের উপরে ব্যান বসানো হয়। শিক্ষাদার জানালা থেকে পুনিয়ালানের এমন মেলি আচরণ
ধরনের প্রমাণ জোগাড়ের চেষ্টা করতে থাকে। দুই বন্ধু প্রতিদিন এক একটা উপায় বের করে সেটা ট্রাই করে যেন কোনোভাবে পুনিয়ালানের শরীর থেকে রুকমণির আত্মাকে বের করা যায়, কিন্তু কোনো লাভই হয় না। আজ ইলেকশনের রেজাল্টের দিন। প্রিন্সিপাল জানায় সিধু মীনাক্ষী থেকে 180 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছে। সিধুর দলের সবাই খুশিতে লাফিয়ে ওঠে। এদিকে সীসা রেগে পুনিয়ালানের গার্লফ্রেন্ড ভিতুকে সাইডে নিয়ে বলে, তোমার বয়ফ্রেন্ড পুনিয়ালান আসলে একটা ছেলেরূপী মেয়ে। পুনিয়ালান তখন পাগলের মতো খুশিতে লাফালেও সিধু আর তার বন্ধু তাকে দুই পাশ থেকে চেপে ধরে থাকে যেন সে কোনো মতেই ছুটে যেতে না পারে। ভিতু রেগে সেখান থেকে চলে গেলে সীসা হেসে তার বন্ধুকে বলে, আমরা হেরে গেছি তো কি হয়েছে, আসল মজা তো শুরু হবে এখন। ভিতু রেগে তেড়ে আসতে দেখে পুনিয়ালান তার বন্ধুদেরকে জড়িয়ে ধরেছে। ভিতু রেগে পুনিয়ালানকে টেনে আনলে দুই বন্ধু চিন্তায় পড়ে যায়, দাদির আত্মা আবার কোনো গন্ডগোল না পাকায়। ভিতু পুনিয়ালানকে বলে, তুমি না বলেছিলে আমার বাড়ি আসবে, তুমি আজ বিকালে আমার বাড়ি আসবে, বাসায় কেউ নেই। পুনিয়ালান খুশিতে লাফাতে লাফাতে চলে আসে। বিকালে পুনিয়ালান ভিতুর বাড়ি যাওয়ার জন্য এক গাদা স্প্রে মেখে তৈরি হচ্ছে। সিধু আর শঙ্কর চিন্তায় অস্থির হয়ে আছে। সিধু পুনিয়ালানকে বলে, তুমি যেও না। পুনিয়ালান রেগে বলে, নিজের গ্রামে এক মেয়েকে কথা দিয়ে শহরে এসেছো, এখন আমাকে উল্টা জ্ঞান দিচ্ছ। এমনিতেই এই সম্পর্কের পেছনে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সীসা তখন দরজার বাইরে থেকে লুকিয়ে ভিডিও করতে চাচ্ছিল, কিন্তু আজ পুনিয়ালান কপালে টিপ না পড়ায় তার পুরো প্ল্যানই ভেস্তে যায়। পুনিয়ালান বাইরে এসে সীসাকে এইভাবে দেখে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, তুমি এখানে কি করছিলে? সীসা আমতা আমতা করে বলে, আমি তো পানি পান করতে এসেছি। পুনিয়ালান বলে, তুমি তোমার বেস্ট ফ্রেন্ড বিদুকে কল করে বলে দিবে আমি আসছি। যদি ভুলেও আমাকে ডিস্টার্ব করতে কল করো তাহলে আমি তোমাকে আর তোমার ফোন দুটোরই খবর করে দিব। বলেই হিরো পুনিয়ালান সেখান থেকে চলে যায়। ভেদুর রুমে এসে পুনিয়ালান লজ্জায় টমেটোর মতো লাল হতে থাকে। এদিকে শঙ্কর আর সিধুও ভেদুর বাসার বাইরে এসে দাদি কখন কোন গন্ডগোল না বাঁধায় সেই ভয়ে উকি মারছে। আর শশী তো দুশ্চিন্তায় ঘুমাতেই পারে না যে তার ক্রাশ কেন অন্যের হয়ে যাবে। তাই ক্লিকবাজ শশী ভেদুর বাবাকে কল দিয়ে বলে, আপনার বাসায় বাজে একটা ছেলে গেছে, তাড়াতাড়ি যান, না হলে কয়েকদিন পর আপনি নানা হয়ে যাবেন। বলেই কল কেটে দেয়। পুনিয়ালান পর্দা টানতে গিয়ে লক্ষ্য করে সুপার গ্লুর মতো লেগে থাকা দুই বন্ধু বাইরেই দাঁড়ানো। কিন্তু যাই হোক না কেন আজ পুনিয়ালান কাউকে পাত্তাই দিবে না। তখনই বাইরে ভেদুর বাবা মা চলে আসে। বিপদে পড়তে পারে বুঝে সিধু আর শঙ্কর পথচারীর ভান করে দেয় চম্পট। পুনিয়ালান ভেদুর কাছে যেতেই হঠাৎই এক হাঁচি দিয়ে বসে, আর সাথে সাথেই দাদির আত্মাও ফিরে আসে। দাদি ভেদুকে এক ধাক্কা মেরে ফেলে উল্টা ঝাড়ি দিয়ে বলে, তোমার বাবা মা কি এই শিক্ষা দিয়েছে? এসব কেমন জামা পড়েছো? ভেদু রেগে বলে, শশী আমাকে যা বলেছিল বিশ্বাস করতে চাচ্ছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে সব সত্যি। চুপ করো, না হলে খবর আছে। ভেদুর মা মেইন গেট খুলতেই শব্দ পেয়ে ভেদু জানালা দিয়ে দেখে তার বাবা আর মা এসেছে। জলদি পুনিয়ালানকে লুকাতে বলবে, এর মধ্যেই দেখে সে হাওয়া হয়ে গেছে। ভেদুর বাবা মা দরজা খুলতেই যাবে, তখনই পুনিয়ালান দরজা খুলে ভেদুর বাবার মাকে উল্টা ঝাড়ি দিয়ে বলে, কেমন মেয়ে জন্ম দিয়েছেন? ভেদুর বাবা রেগে জিজ্ঞেস করে, আরে আপনি কে? ভেদু এসে ফুলদানি দিয়ে পুনিয়ালানের মাথায় আঘাত করে। সাথে সাথেই দাদির আত্মা চলে যায়। সিধু আর শঙ্কর এসে পুনিয়ালানকে কোনো রকমের সামনে নেয়। ভেদুর বাবা জিজ্ঞেস করে, আপনারা আবার কারা? সিধু বাহানা করে বলে, আমরা হেঁটে যাচ্ছিলাম, শব্দ পেয়ে দৌড়ে এসেছি, চিন্তা করবেন না, আমরা কি সামনে নিব। মানে যত সব পাগলের কারবার আর কি। হোস্টেলে ফিরে শঙ্কর পুনিয়ালানের মাথায় বরফ দিয়ে দেয়। নোটিফিকেশনের শব্দে পুনিয়ালান ফোন চেক করে দেখে তাকে ভেদু ব্লক করে দিয়েছে। প্রচন্ড রেগে সিধুকে বলে, তোর দাদি আর জায়গা পেল না, আমার কাছেই কেন আসতে হলো? সিধু রেগে বলে, সেদিন ভাব দেখাতে গিয়েছিলি, এই জন্যই আজ এসব হয়েছে। শঙ্কর পুনিয়ালানকে বোঝানোর চেষ্টা করে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কবে ঠিক হবে সেটা কেউ জানে না। পুনিয়ালান সিধুকে বলে, এটা তো তোর দাদি, তোর মধ্যে কেন গেল না? সিধু বলে, দাদির সাথে আমার ঝগড়া চলছিল। পুনিয়ালান বলে, তাহলে ধ্যানে বসে দাদির আত্মাকে ডাকবো, যে দাদি কিভাবে যাবে। শঙ্কর বলে, কিন্তু দাদি তো হাঁচি দিলেই আসে। পুনিয়ালের নাকে এবার কাপড় গুজে হাঁচি দেওয়ার চেষ্টা করে, কিন্তু দাদি আর আসে না। এভাবেই সারা রাত নানাভাবে দাদিকে আনার চেষ্টা করা হয়, কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না। সকাল হতেই পাট্টার প্রার্থনা করে বলে, যারা আমাকে অনেক জ্বালায় না তাদেরকে তুমি শাস্তি দিয়ে দিও। পাট্টার তো আর জানে না যে তারা অলরেডি শাস্তির মধ্যেই আছে। পুনিয়ালান কি মনে করে যেন পাট্টার রুমে দৌড়ে এসে ব্যাকুল হয়ে বলে, সাহায্য লাগবে। পাট্টার তো বেশ খুশি হয়ে যায়। পুনিয়ালান সব কাহিনী তো বলে, কিন্তু সেটাকে সে মুভি বানাবে সেই হিসাবেই বলে। পাট্টার পরামর্শ দেয় যে এমনটা সম্ভবত মৃত্যুর পরের প্রথাগুলো সঠিকভাবে না করলেই হয়, পূজা করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি এসব পারি না। সমুদ্রের পাশে একটা মন্দির আছে, সেখানে যাও, আর হ্যাঁ, ছাগল ভেড়া বলি দিলে তারপর ঠিক হবে। পুনিয়ালান সাথে সাথে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। তবে পুনিয়ালান নিজে
ভিতরে না গিয়ে শঙ্কর আর সিধুকে পাঠায়। কিছুক্ষণ পর শঙ্কর আর সিধু পূজা করিয়ে পুরোহিতের সাথে বাইরে আসতেই লক্ষ্য করে পুনিয়ালান কোথাও নেই। সমুদ্রের পাড়ে অনেক গ্যাঞ্জাম মুছে দেখে দুইজন তো দে দৌড়। আসলে দাদির আত্মা এক কাপলকে বিচে অসামাজিক আচরণ করতে দেখে তাদের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। মেয়েটা দাদিকে খেপানোর জন্য সবার সামনেই ছেলেকে জড়িয়ে ধরতেই দাদি রেগে মেয়েটাকে কষে এক চড় মারে আর ছেলেটাকে দেয় এক লাথি। সিধু আর শঙ্কর দৌড়ে এসে থামালে মেয়েটা প্রচন্ড রেগে ফেসবুক লাইভে গিয়ে সেখানে পুনিয়ালানকে দেখিয়ে তার বদনাম করতে থাকে। সিধু আর শঙ্করকেও অবশ্য ছাড়ে না। বেচারা সিধু আর শঙ্কর নিজেদের লুকানোর জন্য অনেক চেষ্টা করে। পুনিয়ালান মানে দাদি এবার রেগে এক ধাক্কায় মেয়েটাকে ফেলে দেয়। সিধু আর শঙ্কর কোনো রকমের টেনে পুনিয়ালানকে সেখান থেকে নিয়ে যায়। এই ভিডিও ভাইরাল হয়ে গেলে হোস্টেলের ছেলেপেলেরা প্রচন্ড রেগে যায়, বিশেষ করে শশী হোস্টেলের সবাইকে নিয়ে সিধুর রুমে গিয়ে সবকিছু লন্ডভন্ড করে দেয়। পুলিশ এসে সিধুর রুমে নেশার দ্রব্য পায়। ওয়ার্ডেন বলে এখনকার পোলাপান তো এমনই, কি আর বলবো, কত বারণ করেছি। সে যে নিজেও নেশা করে তা কিন্তু আর বলে না। অফিসার বলে এটা কোনো সাধারণ কেস না, তাই ওদের পার্টি ক্ষমতায় থাকলেও তোমার আমাকে জানাতে হবে যে ওরা এখন কোথায়। 3 বলদ তখন ঝামেলা বাঁধিয়ে ওয়ার্ডেনের বাসায় আশ্রয় নিয়েছে। সব নিউজ চ্যানেলে সিধুর ভিডিও চলছে। SKF পার্টির চেয়ারম্যান হয়েও এমন কাজ করেছে, তাই তাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়। পার্টির কেউই তার কল রিসিভ করছে না। সিধু রেগে দাদিকে বলে এসব ঝামেলা করে তোমার শান্তি হয়েছে তো? পুলিয়ালান রেগে বলে সব তোর দাদির কাজ। 3 জন 3 রকমের জ্বালায় আছে। পুলিয়ালানের ফোনের বেদু ব্লক খুলছে না। এই ভিডিও দেখার পর কোনো মেয়েই শঙ্করকে পাত্তা দিবে না। আর সিধুর তো রাজনীতির জীবন শুরু হওয়ার আগেই শেষ। ওয়ার্ডেনের মা এসে বলে তুমি যা করেছো ঠিক করেছো, আজকালকার মেয়েরা একদম ভালো না। ওই যে দেখছো দেওয়ালে ছবি, সে আসলে মারা যায়নি, বরং পালিয়ে গিয়েছিল। আমি ইচ্ছা করে ফুল দিয়েছি যেন মানুষ ভাবে সে মারা গেছে। তখনই কলিং বেলের শব্দ পেয়ে ভয়তে পুনিয়ালান ভেতরে গিয়ে লুকায়। শঙ্কর সাইড দিয়ে উকি মেরে দেখে সিধুর চাচা রমেশ এসেছে। ভেতরে এসেই রমেশ ঝাড়ি দিয়ে বলে সেদিন যখন স্লোগান দিচ্ছিল তখনই বুঝে গিয়েছিলাম এর মধ্যে ঝামেলা আছে। রাঘব ভাই এখন শহরে নেই, না হলে তো গ্যাঞ্জাম লেগে যেত। রাঘব ভাই মানে সিধুর বাবা বলেছে পুনিয়ালানকে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। রমেশ রেগে বলে ভাইকে কতবার বলেছি মায়ের শান্তির জন্য পূজা করাতে, তা আর করলো না। আমি কি একবার কথা বলে দেখবো না কেউ সাথে? ওয়ার্ডেন বলে হ্যাঁ যাও, মা ছেলের কথা শুনলেও শুনতে পারে। রমেশ ভয়ে ভয়ে ভিতরে এসে বলে আমার স্ত্রী আর আমার বাচ্চা হয়নি বলে তুমি আমাদের সাথে এত বড় অন্যায় করবে? নিয়ম অনুযায়ী তো ছোট ছেলেই বসত বাড়ি আর জমি পায়, কিন্তু আমাকে যা দিয়েছো সেই জমিতে তো একটা নারকেলও হবে না। মা তুমি কি এসব নিয়ে আদৌ একবার ভেবেছো? দাদির আত্মা রেগে বলে যেদিন আমি মারা গিয়েছিলাম সেদিন আমার আলমারি থেকে কুদুমবাসীর শ্রদ্ধার জন্য রাখা টাকাটা কে নিয়েছিল? রমেশ এবার ভয়ে রুম থেকে বের হয়ে যায়। দাদি বেরিয়ে আসতেই সবাই ভয়ে এদিকে সেদিকে যাওয়ার চেষ্টা করে। দাদি বলে আমি কারোর ক্ষতি করব না, এই ছেলেকেও ছেড়ে দিব, তবে তার আগে কিছু কাজ আছে। কিছু কাজ করতে হবে। সিধু জিজ্ঞেস করে কি কাজ? আমাকে বলো, তুমি যেমন বলবে আমরা সেটাই করব। দাদি বলে ওগুলো আমাকেই করতে হবে, তুই পারবি না। তখনই ওয়ার্ডেনের মা চিকেন ফ্রাই নিয়ে এসে খেতে দিলেই দাদি এক ঝাড়ি মেরে বলে আমি সিরিয়াস কথা বলছি আর তুমি ফ্রাই খাওয়াবা, যাও এখান থেকে। এমন ঝাড়ি খেয়ে রমেশ তাড়াতাড়ি সিধুদের নিয়ে বাইরে এসে বলে তুই এর সাথে কিভাবে থাকিস, গ্রামে চল। সিধু মানা করে দিয়ে বলে একদিনের জন্য অন্তত দাদিকে খুশি হতে দাও। ওয়ার্ডেনকে বলে পুলিশ গ্রেফতার করার আগে জামিন নিয়ে রেখো। সিধু, শঙ্কর আর পুনিয়ালান প্রথম হিয়ারিং এ জামিন পেয়ে যায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট উকিল জানায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা শহর ছাড়তে পারবে না। সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করে ডিপ্রেশনের রিপোর্ট নিয়ে আসবে, না হলে কিন্তু 14 দিনের জেল হয়ে যাবে। আদালতের বাইরে আসতেই দেখে সমুদ্রের পাড়ে সেই মেয়ে সাথে শশীর দলবল সবাই সিধু, শঙ্কর আর পুনিয়ালানের উপরে চিৎকার করছে। দূরেই বেদু দাঁড়িয়ে আছে। সে কোনো রকমের ভিড় ঠেলে 3 বন্ধু বেরিয়ে আসতেই শঙ্করের ফোনে সাইকিয়াট্রিস্ট জয়ার মেসেজ আসে, সে কোচির এক বাসায় দেখা করতে বলেছে। বেদু পুনিয়ালানকে বলে আমি জানি তোমরা আমার থেকে কিছু লুকাচ্ছ। পুনিয়ালান, তুমি যদি আমাদের সম্পর্ক বাঁচাতে চাও তাহলে এখনই সব সত্য বলো। 3 বন্ধু বেদুকে নিয়ে কোচির এক ভুতুরে বাসায় আসে। ঘন্টা বাজাতেই ব্রিটিশ পোশাকধারী এক রাশিয়ান মেয়ে দরজা খুলে জিজ্ঞেস করে আপনারা কারা? শঙ্কর কিছু বুঝতে না পেরে ফোন দেখিয়ে বলে মেসেজ এসেছিল। মহিলাটি স্ট্যানি বলে চিৎকার করে বলে তোমাকে এটা মানা করেছি, আমার মোবাইল ব্যবহার করবে না, আমার এসব ভালো লাগে না। স্ট্যানি তখন পিয়ানো বাজানোতে ব্যস্ত। 4 জন ভেতরে ঢুকতেই ভূত ডিটেক্টর মেশিনে শব্দ করা শুরু করে। স্ট্যানি জিজ্ঞেস করে তোমাদের রাতের ঘুম কে হারাম করেছে? সিধু কাঁদো কাঁদো স্বরে বলে
আমার দাদি। স্ট্যানি বিরক্ত হয়ে বলে, এই বুড়ি ভূতগুলো মরার আগেও জ্বালায়, পরেও ছাড়ে না। তবে আমার এমন জটিল কেস একটু বেশিই পছন্দ। তা আত্মা কিভাবে ভর করলো? সিধু জানায় তার দাদির অস্থি এই বলদ নাকে নিয়েছিল। এই কথা শুনে স্ট্যানি খিক খিক করে হেসে বলে, আচ্ছা শোনো, আমি কিন্তু সাধারণ তান্ত্রিকদের মতো ভূত ডাকি না। আমি আত্মাদেরকে বাচ্চাদের মতো আদর করি, তাদের শখ আহ্লাদ পূরণ করে তাদের দুনিয়ায় পাঠিয়ে দেই। স্ট্যানি এবার তার ট্রিটমেন্টের রুমে নিয়ে আসে। এমন গা ছমছমে ভুতুরে জায়গা দেখে চারজনের তো ভয়ে কাঁপুনি ওঠার মতো অবস্থা হয়। তবুও সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। শোকেজে অনেক ধরনের পুতুল, মূর্তি আর মুরাল রাখা। স্ট্যানি জিজ্ঞেস করে, তোমার দাদির কোনো অপূর্ণ ইচ্ছা আছে? শঙ্কর জানায় দাদি এখনো কিছুই বলেনি। স্ট্যানি তখন চিল মুডে পুনিয়ালানকে কাছে ডাকতেই শঙ্কর বলে, এভাবে আসবে না। স্ট্যানি তার প্রশংসা করে বলে, এখানে আসলে সব আত্মাই এমন নাটক করে। স্ট্যানি হাতে একটা ঘন্টা নিয়ে পুনিয়ালানের হাত ধরে কৌশলে ঘন্টা বাজাতেই পুনিয়ালান অজ্ঞান হয়ে যায়। সিধু আর শঙ্কর তাকে কোন রকমে ধরে চেয়ারে বসায়। পর মুহূর্তেই দাদির আত্মা চলে আসে। স্ট্যানি দাদিমা বলে স্বাগতম জানাতেই দাদি রেগে বলে, কে কার দাদি রে? আর তোদের না বলেছিলাম আমাকে আমার মতো থাকতে দে? দাদি এবার প্রচন্ড রেগে বলে, আমি চলে যাব, কিন্তু ওই মাধাবন কর্ণকে সাথে নিয়ে তারপর যাব। এমন কথা শুনে সিধু যেন আকাশ থেকে পড়ে। শঙ্কর জিজ্ঞেস করে, এ আবার কে, আর কি এমন করেছে? সিধু ভয়ে ভয়ে বলে, মাধাবন তো আমার দাদা। শঙ্কর হতবাক হয়ে বলে, তোর দাদি নিজের স্বামীকেই নিয়ে যেতে চাচ্ছে? স্ট্যানি এক বইয়ের উপর থাবা মেরে পুনিয়ালানকে ঠিক করে বলে, ভয় পেও না। মাঝে মাঝে আত্মারা বোরিং ফিল করলে তাদের সঙ্গীত দরকার হয়। তাদের জীবনেও একাকিত্ব আর ডিপ্রেশন চলে, কি আর করার। তবে টেনশনের কিছু নেই, 24 ঘন্টার মধ্যে দাদিকে তার দুনিয়ায় পাঠিয়ে দিব। কিন্তু প্রসেস শুরু করতে গেলে তার নখ কিংবা চুল বা এমন কিছু লাগবে। সিধু বলে, দাদিকে তো পুড়িয়ে দেওয়া হয়েছে। স্ট্যানি বলে, সমস্যা নেই, তার ছাই তো আছে, সেটা নিয়েই আসো। সিধু এবার চিন্তায় পড়ে যায় যে কি করবে। স্ট্যানি জিজ্ঞেস করে, দাদি কবে মারা গিয়েছিল? সিধু জানায়, গত মাসের 2 তারিখ রাত 12টায়। স্ট্যানি কি সব হিসাব করে বলে, 41 দিনের মধ্যে আত্মাকে শান্তি না দিলে সে শয়তানের জগতে প্রবেশ করবে, আর পুনিয়ালানের শরীর কখনোই ছাড়বে না, এমনকি পুনিয়ালানকে কোমায়ও পাঠিয়ে দিতে পারে। সিধু বলে, কালই তো 13 তারিখ, মানে 41 দিন হয়ে যাবে। ভয়ে পুনিয়ালান বাইরে চলে আসে। স্ট্যানি বলে, যত দ্রুত সম্ভব ছাই এনে দাও, আমি কাজ শুরু করব। বেদও পুনিয়ালানকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না। সিধু এসে বলে, বাসায় কিছু ছাই আছে, আমি এখনই গিয়ে নিয়ে আসবো, তোর কিছু হতেই দিব না। পুনিয়ালান কান্না করে বলে, আমার আজকে এই অবস্থা কারণ আমি তোদেরকে বিশ্বাস করেছিলাম, আর একদিনও আমি থাকতে পারবো না, আমিও তোদের সাথেই যাব। সিধু বলে, এই অবস্থায় না যাওয়াটাই ভালো। পুনিয়ালান কোনো কথাই শোনে না। গ্রামে রমেশ মায়ের ছবির সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, মা মারা যায়নি, সে মারা যাবে না, ইনকিলাব জিন্দাবাদ। সিধু সবাইকে নিয়ে সেখানে আসতেই শঙ্কর জিজ্ঞেস করে, এসব কি রে? তোর চাচা কি স্লোগান দেওয়া ছাড়া আর কিছুই পারে না? সিধু বের হয়ে চাচাকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? পুনিয়ালান তখন গাড়িতে ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম ভাঙতেই দেখে পাশের বাড়ির শান্তা দাদার সাথে ফ্লার্টিং এ ব্যস্ত। দাদি এবার রাগে গোঙাতে থাকে। কিছুক্ষণ পরই সবাই শান্তার চিৎকার শুনতেই দৌড়ে গাড়িতে এসে দেখে পুনিয়ালান সেখানে নেই। বাসার ভিতরে গিয়ে দেখে পুনিয়ালান লাঠি নিয়ে শান্তার পেছনে দৌড়াচ্ছে। সিধু দাদার হাবভাব দেখে বুঝতে পারে যে সে কিছু একটা করেছে, যার জন্য দাদি রেগে গেছে। দাদি সারা বাড়ির এপাশ ওপাশ দিয়ে দৌড়ানির উপর রেখেছে। চাচার সামনে আসতেই পুনিয়ালানের রাগের চেহারা দেখে ভয়ে দিয়ে দৌড়। শান্তার পরিবার এসে শান্তাকে ধরে, আর সিধু এবং শঙ্কর পুনিয়ালানকে ধরে। শান্তার স্বামী বলে, এমন পাগলকে এখানে কেন নিয়ে এসেছো? শিকল দিয়ে বাঁধতে পারো না? সিধু বুঝিয়ে শুনিয়ে শান্তার পরিবারকে পাঠিয়ে দেয়। পুনিয়ালানের মুখ চেপে মাধবানের সামনে আনলেই মাধবান বলে, পাগলকে নিয়ে এসেছিস কেন? দাদির আত্মা প্রচন্ড রেগে শরীরের সব শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে বলে, মিথ্যুক মাধবন, তোর প্ল্যান তাহলে এটাই ছিল, তাই না? তুই আমার মৃত্যুর অপেক্ষা করছিলি, তোকে তো আমি ছাড়বো না। মাধবানের বুঝতে দেরি নাই যে এটা তার স্ত্রীরই আত্মা। বেচারা ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরতেই সিধু দেখায় সে দাদিকে নারকেল গাছের সাথে বেঁধে রেখেছে। দাদা বলে, শক্ত করে বেঁধেছিস তো? তোকে না বলেছিলাম কাশিতে গিয়ে ছাই ফেলতে? বেঁচে থাকতে সে আমাকে শান্তি দেয়নি, এখন মরেও শান্তি দিবে না। তোরা কি আমাকে এই জীবনে একটু সুখ দিবি না? আমার বাবা এই বিয়ে করতে মানা করেছিল, তখন তার কথা শুনলে আজ আমার এই হাল হতো না। দাদার পাঙ্কুয়ের স্টাইল দেখে যে কেউ বুঝবে দাদি মারা যাওয়ায় সে কত খুশি। স্বার্থপর ছোট ছেলে রমেশ পুনিয়ালানকে জিজ্ঞেস করে, আমি ডকুমেন্টস বানালে তুমি কি সাইন করে দিবে? এমন অবস্থায় রমেশ জমি নিয়ে পড়ে আছে। পুনিয়ালানের মনটা চায় চাচাকে ধরে মারতে। সিধু জিজ্ঞেস করে, বাসায় একটু ছাই ছিল না, সেটা দাও, আমি সব ঠিক করে দিব। দাদা জানায়, তোর চাচাই তো নিয়ে গিয়েছিল। চাচা কেন যেন বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সিধু বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কোথায় রেখেছো বলো। রমেশ বলে, আমি কি জানতাম নাকি তুমি আসবে, তাই ওটা নিয়ে সামনের মুরাল বানানোর সময় দিয়ে দিয়েছিলাম, এখন তো সব শেষ। পুনিয়ালান আর বাঁচবে না। এই কথা পুনিয়ালানকে জানালে পুনিয়ালানের মাথায় রক্ত টকবক করে ফুটতে থাকে, কিন্তু হাত বাঁধা থাকায় সে কিছু করতে
করতেও পারে না। শঙ্কর, সিধু আর বেদু সাইডে গিয়ে প্ল্যান করতে থাকে যে এখন কি করা যায়। হাতে প্রচুর ব্যথা হওয়ায় পুনিয়ালান সিধুর ছোট ভাইকে বলে বাঁধনটা খুলে দাও তো। সে দয়া করে খুলে দিতেই পুনিয়ালানের হাত চেয়ে আসে আর সাথে সাথেই দাদির আত্মা হাজির। দাদি রাগী চোখে মাধবনের দিকে তাকাতেই মাধবন দৌড়ে গিয়ে নিজেকে রুমে বন্দি করে নেয়। দরজা বন্ধ থাকায় দাদি পেছনের দিক থেকে জানালার মধ্য থেকেই চলে যাবে এমন ভাবেই গ্রিল টানতে শুরু করে। দাদা ভয়ে থরথর করে কাঁপছে। দাদি রেগে বলে কতক্ষণ নিজেকে ঘরে বন্দি রাখবি, আজ রাতে তুই আমার সাথে যাবি। দাদা কাকুতি মিনতি করে বলে মাফ করে দাও, গত সপ্তাহে জ্যোতিষী বলেছিল আমার এখনো 20 বছর আয়ু আছে। দাদি রেগে বলে সত্যি করে বল, আমি কি নিজে মারা গেছি নাকি এতে তোর হাত ছিল? সবাই হতবাক হয়ে দাদার দিকে তাকায়। এ আবার কেমন টুইস্ট। গল্প চলে আসে দাদি মারা যাওয়ার সেই রাতে। রাতের খাবার খাওয়ার সময় দাদি তো পরোটা নিয়ে খেতে বসে, কিন্তু মাধবন জানলা দিয়ে শান্তাকে লুকিয়ে দেখছে। বুঝতেই পারছেন দাদার চরিত্রে হ্যাপি সমস্যা। দাদি কয়েকবার ডাকে কিন্তু তাতে দাদার কোনো মাথা ব্যথাই নেই। দাদি তার ছেলেদের নিয়ে কথা বলতে বলতেই হঠাৎ গলায় খাবার বাঁধিয়ে নেয়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাই হাত পা ছুটতে থাকে, কিন্তু দাদা তো আছে তার রঙ্গলীলা নিয়ে। না পেরে দাদি থালা বাটি সরাতেই দাদা দাদিকে এমন ভাবে দেখে অস্থির হয়ে মাথায় এত জোরে এক থাপ্পড় দেয় যে দাদি সোজা পটল তোলে। এই কাহিনী শুনে শঙ্কর রেগে বলে দাদা আগে এইটার হিসাব দাও। মাধবন আবারও পোল্টি মেরে থালা বাটি ওষুধের বোতল ছুঁড়ে মারা শুরু করে। আর কিছু না পেয়ে মাধবন দরজায় লাগিয়ে দেয়। সিধু শঙ্কর আর পুনিয়ালানকে সেখান থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু পুনিয়ালান শঙ্করকে দেয় এক লাথি। রমেশ তখন দলিল নিয়ে হাজির, সেটা সাইন করতে দিতেই পুনিয়ালান রেগে সেটা ছিঁড়ে ফেলে। শঙ্কর খেয়াল করে ছোট একটা বোতলে ছাই রাখা। সিধুকে জানায় চাচা মনে হয় সব ছাই ব্যবহার করেনি, দাদিকে কেউ এবার থামিয়ে রাখতে পারবে না। সিধু এই পাগলামো দেখে রেগে বলে হ্যাঁ সবাইকে মেরে ফেলো। তার ছোট ভাইকে এগিয়ে দিয়ে বলে একেও মারো, পুরো বংশ শেষ করে দাও। ছোট পোতার চোখে ভয়ের পানি দেখে দাদির আত্মা এবার শান্ত হয়ে যায়, কিন্তু আসল ভিলেন মাধবন এসে পুনিয়ালানের মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে বলে হ্যাঁ আমি সব ইচ্ছা করে করেছি, কারণ আমি ওই ডাইনি থেকে রক্ষা পেতে চেয়েছিলাম। সিধু পুনিয়ালানকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। পুনিয়ালানের জ্ঞান ফিরলে বেদুকে বলে আমার কিছু হয়ে গেলে তুমি দয়া করে শশীকে বিয়ে করবে না। এদিকে স্ট্যানি ফোন ধরছে না, না জানি এখন কি হবে। হোস্টেলে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। একদিকে ওয়ার্ডেন এক মহিলা নিয়ে সবার নজর এড়িয়ে এক রুমে প্রবেশ করে, তো আরেকদিকে সিধুরাও পুনিয়ালানকে নিয়ে হোস্টেলের ভেতরে এসে বেদুকে বাইরে অপেক্ষা করতে বলে। রুম থেকে সিধু কয়েন ফেলবে, সেটা কোন পাশে পড়ে সেটা দেখতে। কেউ যেন বেদুকে না দেখে সেই ব্যাপারে সাবধান করে দেয়। রুমের শশী তার সাগরেদদের নিয়ে ফেসিয়াল করাচ্ছে। সিধুরা রুমে গিয়ে মনে করার চেষ্টা করে কোন দিকে দাঁড়িয়ে পুনিয়ালান ছাই শুকেছিল। হঠাৎই আয়নায় দাদিকে দেখে পুনিয়ালান জোরে এক চিৎকার করে ওঠে। সিধুর নিজেরই ভয় করলেও পুনিয়ালানকে শান্ত করার চেষ্টা করে। শঙ্করকে আরেকটা বোতল দিয়ে বলে এটা জোরে ছুঁড়ে মার। শঙ্কর ছুঁড়ে মারতে সেটা পাঁচিল টপকে অপর দিকে গিয়ে পড়ে। সেখানে তখন এক গ্রুপ নেশা করছিল। যাই হোক তিনজনে নিচে গিয়ে শঙ্করকে আসল বোতল খুঁজতে পাঠায়, আর তখনই শশীর গ্রুপ আর নেশা করা পার্টি দুই গ্রুপ সেটা দেখে ফেলে। দুই গ্রুপই লাঠি সোটা নিয়ে বের হয়। শঙ্কর কোন রকমের বোতল নিয়ে দে দৌড়। হোস্টেলের নিচতলায় আসলে শশী আচমকাই বেদুর হাত ধরে বসে। বেদুও কোষে এক চর বসিয়ে পালিয়ে যায়। গাড়িতে উঠতে গেলেই অপর গ্রুপ চলে আসায় আর উঠতেই পারে না। দৌড়াতে দৌড়াতে ব্যাডমিন্টন মাঠে আসলে একজন পুনিয়ালানকে সজোরে আঘাত করে। হাত বাঁধা পুনিয়ালান মাটিতে পড়ে যায়। পুনিয়ালানকে বাঁচাতে সিধু ইটের আদলা ছুঁড়ে মারে। শুরু হয়ে যায় তুমুল মারামারি। শঙ্কর আর সিধু তো ডিফেন্ড করতে পারে, কিন্তু বেচারা পুনিয়ালানকেই মার খেতে হয়। এক পর্যায়ে শঙ্কর আর সিধুও দুর্বল হয়ে পড়ায় তারাও বেশ মার খায়। বেদুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। সিধুকে মার খেতে দেখে পুনিয়ালানের ভেতরে দাদির আত্মা ভীষণ কষ্ট পায়। পুনিয়ালানকে দুজনে ধরে এক পোলের সাথে মারতেই যাবে, তখনই তার দাদির আত্মা চলে আসে। পুনিয়ালানের গায়ে এত শক্তি হয় যে তাকে সেখান থেকে সরানোই যায় না। পুনিয়ালান নিজেই হাতের বাঁধন খুলে গুনা দুটোকে পোলের সাথে দেয় একবারই। সিধু আবারও মারামারি করতে থাকে। পুনিয়ালান সবাইকে জম্মের মার মারতে থাকে। এসব দেখে শশী ভয়ে দেয় চম্পট। বেশ রমরমা মারামারি চলছে। পুনিয়ালানের বাবা অটো দিয়ে যাওয়ার সময় পুনিয়ালানকে দেখে সেখানেই থেমে যায়। পুনিয়ালানকে ডেকে বলে তোকে এসব করার জন্য পাঠিয়েছি নাকি? দাদি তো না বুঝে শুনে পুনিয়ালানের বাবাকে এমন এক ধাক্কা দেয় যে সে চারি ভেঙেই পড়ে যায়। এরই মধ্যে ওয়ার্ডেন এসে ময়দানে বোমা মারে। এরপর সিধুকে ডেকে বলে গাইতে আয়। বোমার শব্দে পুনিয়ালান ঠিক হয়ে গেলে বাবাকে তুলে দৌড়ে ওয়ার্ডেনের গাড়িতে ওঠায়। মাঝপথে শঙ্কর বোতল খুলে কিছু একটা দেখে হতবাক হয়ে যায়। তখনই পুনিয়ালান হাতচে দিলে দাদির আত্মা ফিরে এসে জিজ্ঞেস করে ওরা সবাই চলে গেছে? পুনিয়ালানের বাবা অবাক হয়ে ভাবে তার ছেলের আবার কি হয়েছে। দাদির কণ্ঠ শুনে ওয়ার্ডেন গাড়ি থামিয়ে দাদির ভূত বলে দিয়ে দৌড়। সিধু পাত্তা না দিয়ে নিজেই এবার গাড়ি চালানো শুরু করে। পুনিয়ালান বাবাকে বোঝায় যে ওটা আমার দাদি, তোমার কিছুই করবে না। এদিকে পূজার জন্য সিধুর বাবা মা, চাচা চাচি, ভাই সবাই খাবারের আসন বেড়ে দাঁড়িয়ে আছে। দাদার রুম লক করে বসে আছে।
12টার আগে সে দরজা খুলবেই না। সিধুর বাবা তার মায়ের আত্মার শান্তির জন্য মন্ত্রপুত পানি ছিটিয়ে লাইট অফ করে দেয়। সিধুরা তখন স্ট্যানির বাংলোতে চলে এসেছে। পুনিয়ালানের বাবা পুনিয়ালানকে নিয়ে যেতে দেয় না। সিধু অনুরোধ করে এই একটাই রাস্তা আছে, বিশ্বাস করেন। ভেতরে গিয়ে স্ট্যানিকে ডাক দেয়, কিন্তু তার কোথাও কোনো সাড়া শব্দ নেই। উপর থেকে একটা শব্দ পেতেই সেখানে গিয়ে দেখে স্ট্যানিকে বেঁধে উল্টা করে ঝুলানো। সিধুরা দৌড়ে গিয়ে স্ট্যানিকে খুলে দিলে স্ট্যানি কান্না করে বলে, ওই কালোমুখী রাশিয়ান আমার সব নিয়ে পালিয়ে গেছে, ওকে আমি ছাড়বো না। বলেই বের হতে গেলে সিধু বলে, আমার দাদি? পুনিয়ালান অনুরোধ করে, আগে আমার কাজ শেষ করেন। স্ট্যানি বলে, না, দেরি হলে ওই প্রতারক রাশিয়া চলে যাবে, আমি আর ধরতে পারবো না। বেদু বলে, আরে আমাদের কাছে ছাই আছে, সময় নষ্ট না করে কাজ শুরু করেন। শঙ্কর বলে, ছাই ছাড়া করা যায় না, আসলে কৌটার ঢাকনাটা হারিয়ে গেছে, মানে এত ধস্তাধস্তিতে অবশিষ্ট অংশটাও শেষ। স্ট্যানি ছাই নিয়ে আসতে বলে সিধু বলে, এত সময় নেই, আপনি না বলেছিলেন আজই শেষ দিন। স্ট্যানি কোনো মতেই রাজি হয় না, ছাই ছাড়া সে কিভাবে কাজ করবে। ওই আত্মা রাক্ষসে পরিণত হলে অনেকগুলো আত্মা এখানে একসাথে আসবে, তাদেরকে স্ট্যানির পক্ষে একা সামলানো সম্ভব না। তাছাড়া স্ট্যানিকে রাশিয়া যেতে হবে। স্ট্যানি হাঁটা শুরু করলেই পুনিয়ালান গেঞ্জি উঁচু করে কান্না করে পেটে বয়স্ক মানুষের মতো কুচকানোর চামড়া দেখিয়ে বলে, এই দেখেন, দাদি আমার পুরো শরীরে নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে দিয়েছে। স্ট্যানির খুব মায়া লাগে, তাই নিজের বদলা ভুলে গিয়ে পুনিয়ালানের সাহায্যে লেগে পড়ে। স্ট্যানি বলে, আজ পর্যন্ত কোনো আত্মাকে তার কোনো জিনিস ছাড়া তাড়ানো হয়নি, আজ আমাকে সব নিয়ম কানুন ভাঙতে হবে। পুনিয়ালান শেষবারের মতো বেদুকে বলে, যদি আমার কিছু হয়ে যায়? বেদু বলে, তাহলে আমি সন্ন্যাসী হয়ে থাকবো, এখন দয়া করে চুপ করো। স্ট্যানি একটা মালা পুনিয়ালানকে পরিয়ে বলে, এটা ইন্ডিকেটর, তোমার দাদি তার সই ছেড়ে দিলেই এই মালা উজ্জ্বল হয়ে যাবে। স্ট্যানি এক হাতে বাইবেল তো অন্য হাতে ঘন্টা নিয়ে বাজানো শুরু করে। দাদির আত্মা ডেকে আনতেই দাদি প্রচন্ড রেগে যায়। স্ট্যানি তাকে ভোলানোর চেষ্টা করে বলে, আপনি কি স্বর্গে যেতে চাচ্ছেন না? চলেন যাই আমরা। দাদি এক লাথি মেরে বলে, তোর আব্বাকে নিয়ে যা। বেচারা স্ট্যানি এবার টেবিলের উপর গিয়ে উল্টে পড়ে। পুনিয়ালানের চোখ টকটকে লাল হয়ে যায়, চেহারায় পৈশাচিক এক হাসি। শোকেজের পুতুলগুলো নড়তে শুরু করে, রুমের সবকিছু থরথর করে কাঁপে। খেলনার পুতুলটা খিক খিক করে হেসে দেয়। সিধু, শঙ্কর আর বেদু জানালায় লক্ষ্য করে অনেক বড় একটা ছায়া, সব এক এক করে আত্মারা আসা শুরু করেছে। ভয়ে তিনজন এক কোনায় সরে গিয়ে জিজ্ঞেস করে, এরা কারা? ভয়ে তো সিধুর প্রাণ যায় যায় অবস্থা। পুনিয়ালান হাতের বাঁধন খুলে ফেলতেই স্ট্যানি তাড়াতাড়ি করে দুই হাত দিয়ে 2 বোতলে স্প্রে দিয়ে পুনিয়ালানকে অজ্ঞান করে দেয়। অন্যান্য ভূতগুলাও শান্ত হলে স্ট্যানি পুনিয়ালানের গলার মালা খুলে দিতেই সিধু জিজ্ঞেস করে, মালা তো উজ্জ্বল হয়নি, তাহলে কি আত্মা যায়নি? স্ট্যানি বলে, এমন অবস্থায় কখনোই উজ্জ্বল হয় না, আমাকে এখনই এটা মাটিতে পুঁততে হবে, আর তোমরা 12টার আগে এখান থেকে কেউ বের হবে না। বলেই বাইরে গিয়ে পুনিয়ালানের বাবা আর দিদিকে দেখে ভয়ে একদম আটকে ওঠে। বেটা ভূতে ভয় পায় না, অথচ মানুষ দেখে চিৎকার করে ওঠে। স্ট্যানি তাদেরকেও ভিতরে পাঠিয়ে কোন রকমের গাড়িতে করে বের হয়। সিধু আর শঙ্কর বলা বলি করে, মনে হয় দাদি চলে গেছে, কিন্তু কেউ এগিয়ে গিয়ে দেখার সাহস পায় না। পুনিয়ালানের বাবা আর দিদি কান্না করতে করতে আসতেই সিধু বলে, চিন্তা করবেন না, দাদি চলে গেছে। শিওর হওয়ার জন্য শঙ্কর একটা আয়না এনে ধরে পুনিয়ালানের সামনে ধরতেই দেখে দাদি তখনও রাগী চোখে তাকিয়ে আছে। এটা দেখে সবাই ভয়ে সরে যায়। সিধু দৌড়ে বাইরে স্ট্যানিকে খুঁজতে আসে, কিন্তু কোথাও তাকে না পেয়ে আবারও ভেতরে চলে যায়। এদিকে স্ট্যানির পথে ইয়ালা এসে লিফট নিতে দাঁড়ায়। সে আর এই শহরে থাকবেই না। সিধু ভেতরে গিয়ে দেখে পুনিয়ালান ছাড়া আর কেউ নেই। তাকে ডাক দিতেই আড়াল থেকে শঙ্কর বেরিয়ে বলে, সাবধান, আত্মারা এবার চারিদিক থেকে সিধুদেরকে ঘিরে ধরে। এখান থেকে বের হওয়ার জন্য শঙ্কর আর সিধু হাতের কাছে যা পায় তা দিয়ে দরজা খোলার চেষ্টা করে। সিলিং থেকে পুতুলটা তখন মানুষের অবয়ব নিয়ে টিকটিকির মতো নেমে আসছে। বেদু জোরে একটা চিৎকার দেয়। সামনে পুতুল আর পিছনে আরেক কালো ধোয়া, সব মিলিয়ে যেন এক শ্মশান ঘাটের ভুতুরে কাণ্ড। ইয়ালা তখন স্ট্যানিকে বলে, জানেন, আমার গ্রামের এক দাদি মারা গেছে, সে এখন ভূত হয়ে ফিরেছে। স্ট্যানি বিড়বিড় করে বলে, সেখান থেকে তো নিজেকে বাঁচিয়ে আনলাম, এই আত্মা কি আমার পিছু ছাড়বে না? এদিকে পাঙ্কু দাদা ব্যাগ গুছিয়ে রাতের অন্ধকারে সবার নজর এড়িয়ে বাসা থেকে বের হতে থাকে। পুতুলটা কামড় দিতে সেটা শঙ্করের পেছনে গিয়ে কামড়ে ঝুলে থাকে। ব্যথায় বেচারা শঙ্কর ছটফট করে লাফালাফি শুরু করে দেয়। সিধু পা দিয়ে টেনে অনেক কষ্টে পুতুলটাকে ছাড়িয়ে ঘড়ির দিকে ছুঁড়ে মারে। ঘড়িতে যেই না 12টা বাজে, দাদির ছবি খুলে দাদার মাথায় পড়ে ফুলের মালা দাদার গলায় পড়তেই ব্যথায় সে নিচে বসে পড়ে। পুনিয়ালান হাঁচে দিতেই দাদির আত্মা চলে আসে। তখনই দরজা খুলে গেলে পুনিয়ালান অসহায়ের মতো সিধুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমি কি কোমায় চলে গেছি? পুনিয়ালানকে ফাইনালি স্বাভাবিক হয়ে কথা বলতে দেখে বুঝে যায় দাদির আত্মা আসলে চলে গেছে। কনফার্ম হওয়ার জন্য শঙ্কর আয়না ধরে দেখে তাতে আর দাদিকে দেখা যাচ্ছে না। যাক বাবা, অবশেষে দাদি গেছে। সবাই তো অনেক খুশি। কি ভাবছেন এটা কিভাবে হলো? আসলে কিছুক্ষণ আগে স্ট্যানির টেনশনে ইয়ালার কাছে সিগারেট চেয়েছিল। সিগারেট না থাকায় সে স্ট্যানিকে সেই পাউডার দেয় যেটা সে বোম ভেবে সিধুর হোস্টেলের পেছন থেকে তুলেছিল, আর
আর এটাই ছিল দাদির অস্থি। স্ট্যানি সেই পাউডার নিতেই আত্মাগুলো সব স্ট্যানির গাড়ির পেছনে চলে আসে। বেচারা পালাতে গিয়ে নিজেই এবার আত্মার শিকার হয়ে গেল। গল্প চলে আসে কয়েকদিন পর। দাদা গোয়া এসে বিন্দাস এক ভাইবে আছে, মেয়েদের দিকে ফুরফুরা মনে তাকাচ্ছে। দাদি নেই, তার কোনো বাধাও নেই। চিল করে একটা বেঞ্চে শুতেই পাশ থেকে দাদির কণ্ঠে একজন বলে, কি ওকে ভালো লাগছে নাকি? দাদা অবাক হয়ে তাকাতেই দেখে মেয়েদের মতো সুন্দর করে নখে নেল পলিশ, কপালে টিপ পরে স্ট্যানি হাসতে হাসতে বলছে, আর কত পালিয়ে বেড়াবে। দাদা ভয়ে মন্ত্র পড়তে পড়তে দে দৌড়। দাদাকে এত সহজে ছাড়বে না। দাদার অবশ্য এমন সাজাই প্রাপ্য ছিল। কি ঠিক বলেছি না? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।